2019-এ মেদিনীপুর জিতেছিলেন, তারপর গরুর দুধে সোনাও পেয়েছিলেন, কিন্তু 2024-এ বর্ধমান দুর্গাপুর পাননি। পশ্চিমবঙ্গে সংগঠন শুয়ে পড়েছে। দলের সিদ্ধান্তকে সমালোচনা। দিলীপের মেদিনীপুরে প্রার্থীপদ না দেওয়ায় ক্ষোভ উগরে দিলেন তিনি, এবং সিদ্ধান্তে যে ভুল ছিল এটা প্রমাণ হয়ে গেল, এমনটা বলছেন দিলীপ ঘোষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন? যত সময় গড়িয়েছে পরাজয় বাংলাতে পরাজয়ের পর দিলীপ ঘোষ তিনি বলেছেন যে গাফিলতি কোথাও একটা ছিল, পাশাপাশি বহু নেতাদের হলকাঠিও কিন্তু এই হারার পেছনে কিন্তু দায়ী। সাধারণ মানুষের সাথে সবসময় যে সম্পর্কে তারা ছিলেন না বা সম্পর্ক তারা গঠন করতে পারেননি, সেই ল্যাকুনা কোথাও ছিল, যার জন্যই কিন্তু এই হার। এবং পাশাপাশি বহু মানুষ বিজেপি কর্মীরা তারা ভয় কিন্তু বেরোতে পারেননি, এবং তাদেরকে যে আশ্বাস করে যে বের করা, সেই বের করাও কোথাও সম্ভব হয়নি। সব মিলিয়ে হারের যে কারণ, সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন যে তারা কোথাও না কোথাও ব্যর্থ হয়েছেন বাংলার পালস বোঝার জন্য, বাংলার মানুষের পালস বোঝার জন্য। এবং তিনি এই যে হার, এই হার কিন্তু স্বীকার করে নিয়েছেন, এবং তিনি বলেছেন যে নেতৃত্বের কোথাও একটা বড় গাফিলতি ছিল, এবং কর্মীদেরও তো গাফিলতি ছিল, কিন্তু তার পাশাপাশি যেটার উপরে কর্মীরা ভিত্তি করে সেই যে নেতাদের ওপরে বা তাদের যে সংগঠকদের ওপরে, সেখানেও একটা ঘাটতি ছিল বলে তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দেন। দেবপম, এটা কি তার ক্ষোভ বলতে পারো? বলা যেতে পারে এটা ক্ষোভ, এবং পাশাপাশি তিনি বলেছেন যেহেতু তাকে এক জায়গায় তিনি এতদিন ধরে ছিলেন, সেখান থেকে নতুন জায়গায় তাকে শিফট করানো হলো, এবং তিনি যেটা বলছেন যে হঠকারিত সিদ্ধান্ত, এই হঠকারিত সিদ্ধান্ত পুরোই চিরস্থায়ী হয় না। সব মিলিয়ে তিনি যেটা বলছেন যে তিনি এখনো এই হারের পরেও তিনি কর্মীদের সাথে যোগাযোগ করবেন, গ্রাউন্ড লেভেলে কর্মীদের সাথে যোগাযোগ করবেন, যারা আক্রান্ত হয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি তিনি ময়দান ছেড়ে পালিয়ে যাবেন না, যদিও তিনি এটাও দাবি করেছেন বহু নেতা কর্মীরা যখন হেনস্থা হচ্ছেন তাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন। ধন্যবাদ দেবপম তোমাকে। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। জিতে হয় তাতে একটু মনে প্রভাব পড়ে, কিন্তু ব্যাপারটা যেভাবে সংগঠন একবারে পশ্চিমবঙ্গে শুয়ে পড়েছিল, কর্মীরা বেরোননি, কর্মীদের বার করতে গিয়ে আমি তো মেদিনীপুরে 1 বছর 1.25 বছর ধরে লেগে বুথ অবধি সংগঠন তৈরি করেছিলাম, সব গ্রামে গেছিলাম। সেখানে 304 কোটি টাকা দিয়ে কাঁসাই ব্রিজের স্যাংশন করেছিলাম, টেন্ডার 50 বছরের পেন্ডিং, এবং শিলাবতী 2টো ব্রিজ গডকরিজির কাছ থেকে। 500টা গ্রামে সোলার লাইটের আমি পারমিশন করি, 250 গ্রামে লেগে গেছিলো, আরও 250 গ্রামে প্রসেসে আছে। বাকি আমার ফান্ড থেকে যা কাজ করা সে তো আমি করেছি, রাস্তাঘাট ইত্যাদি। একাধিক ট্রেন, নতুন ট্রেনের যে স্টপেজ বেলদা থেকে আরম্ভ করে খড়গপুর দিকে, সেটা আমি করেছিলাম। তো মানুষ খুশি ছিল, সমস্ত পার্টির লোকেরাই আমার পক্ষে ছিল। যে কোনো কারণে হোক, পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দিলীপ ঘোষ এবার বলছেন যে দলের এই সিদ্ধান্ত ভুল ছিল, কি বলবেন? না, সেটা তো ফলাফল যা সেটা তো পরিষ্কার হয়েছে। যদি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলি, তাহলে আমি এইটুকুনি বলতে পারি সিদ্ধান্ত ভুল, কিন্তু সেই ভুল সিদ্ধান্ত অজানা তো ছিল না। জেনে শুনে কেন ভুল সিদ্ধান্ত নিল বিজেপি পার্টি? এবং যতদূর জানা যাচ্ছে, এটা সুকান্ত মজুমদারের কথা যদি ধরি, যে অনেক জায়গায় প্রার্থী ঠিক করা হয়েছে আমাকে না জানিয়ে, কিন্তু দায়ভার আমাকে নিতে হবে। তার মানে এটা আমি আগে যেটা আপনাদের চ্যানেলে বলেছি, সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারীর কলকাঠি নাড়া। শুভেন্দু অধিকারী দুটো কারণে সমস্ত প্রার্থীগুলো নিজের মতন করে সাজাতে চেয়েছিল। এক হচ্ছে শত্রুর শেষ না রাখা, মানে পার্টির মধ্যে শত্রু যাদের মনে করেন, পুরনো বিজেপি, দিলীপ ঘোষ ইত্যাদি, তাদেরকে শেষ করা। যেভাবে দেবশ্রী রায়কে সরিয়ে আনা হয়েছে, তিনিও হেরেছেন রায়গঞ্জ থেকে। আর একইভাবে দিলীপ ঘোষকে সরিয়ে দিলীপ ঘোষকে শেষ করা। এবং অন্য ক্ষেত্রে শুভেন্দু অধিকারী চেয়েছিলেন প্রার্থীদের যা পয়সা করি আসবে তিনি যাতে কন্ট্রোল করতে পারেন এবং প্রচুর পরিমাণ কাটমানি নিতে পারেন বিজেপির পাঠানোর টাকা থেকে। এই দুইয়ের ফলাফল হচ্ছে
বিজেপির সংগঠন এমনিতেই ভেঙে পড়েছিল, এর আগে শুভেন্দু নির্ভর হয়েছিল। সুতরাং দিলীপবাবু যেটা বলছেন তার মধ্যে কিছুটা তো বাস্তবিকতা আছে, যে শুভেন্দুর যে কলকাঠি নাড়া এবং যে ষড়যন্ত্র, নিজের পার্টির বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ক্ষেত্রে বিজেপির কিছুটা হলেও তো ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে জয়প্রকাশ বাবু, প্রথমের দিকে দিলীপ ঘোষ বলছিলেন যে দল যেখানে পাঠাবে সেখানেই আমি লড়াই করব, আর তারপরে যখন হেরে গেলেন তিনি এমন কথা বলছেন, তাহলে কি তিনি প্রথমের দিকে ভয় পাচ্ছিলেন? না, তা নয়, এখনো তো দিলীপ বাবু বলছেন, আমরা শুনতে পাচ্ছি যে দল যেটা চেয়েছে বা বলেছে আমি সেটা সর্বসাধ্য দিয়ে যথাসাধ্য আমি করেছি। তার মানে আগের সিদ্ধান্তটা ঠিক ছিল সেটা তখনও বলেননি, তখন বলেছিলেন আমাকে দল পাঠিয়েছে, আমাকে লড়তে হবে। কিন্তু এই দল পাঠানোর অন্তরালে দল তো এরকম নয়, দলের কে এই সিদ্ধান্ত নিয়েছিল? সুকান্ত বাবু, এর সঙ্গে আপনারা যোগ করুন সুকান্ত বাবুর গতকালের যে স্টেটমেন্ট, যে যদিও সব প্রার্থী আমি ঠিক করিনি, অন্যরা করেছে, কিন্তু দায়িত্ব আমাকেই নিতে হবে। সুতরাং কারা ঠিক করেছিল তাতেই তো প্রকাশ্যে আসছে যে দলের সভাপতি, রাজ্য সভাপতি যদি না জানেন যে কেন কোথায় কাকে প্রার্থী করা হচ্ছে, তাহলে তো পড়ে রইল ওই একমাত্র শুভেন্দু অধিকারী। এবং এটা আমি আগেও বলেছিলাম, খবরও এসেছিল যে শুভেন্দু অধিকারী নিজের পকেটে 28 জন ক্যান্ডিডেট ঠিক করেছিলেন, এবং 28 জন ক্যান্ডিডেট করার উদ্দেশ্য ছিল কিছু লোককে হারানো আর কিছু লোকের টাকা আত্মসাৎ করা, বেশ। নির্বাচনী খরচ। এই দুয়ের মিশেলে শুভেন্দু অভিশাপ তো আছেই। বিজেপির মধ্যে সব থেকে বড় প্রশ্ন এখন শুভেন্দু অভিশাপ। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু।